তারপর সকালে একটা বিকট চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে গেলাম, দেখলাম রূপা অজ্ঞান হয়ে পড়ে আছে তহিদের রুমের সামনে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকতেই নাকে একটা পচা গন্ধ বাড়ি মারল যেন। দেখলাম তহিদের শরীরটা যেন একটা মৃত লাশ। আমি হাতটা নিয়ে পালস দেখতে গিয়েই থেমে গেলাম। হাতের আর পায়ের রক কাটা। ভুতুড়ে কাহিনীর নতুন একটি বিচরে আপনাকে স্বাগতম। ভুতুড়ে কাহিনীতে এখন যে ঘটনাটা শুনবেন, ঘটনাটা খুব একটা বেশি দিন আগের না। আমার বিয়ে হয়েছে দিন 10 হয়েছে। নবম দিন আমি আর আমার স্ত্রী রূপা গেলাম কক্সবাজারে। আগেই বলে রাখি, আমি কিন্তু একটু পাগল টাইপের। সংসার আমার কোনো দিনই ভালো লাগেনি। সংসার বৈরাগ্যের কারণে প্রায় সময় আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি জঙ্গলে জঙ্গলে। কোনো এক অজানা কারণে সেই পাগলামি আমাকে হঠাৎ ছেড়ে গেছে। ফলাফল হিসেবে আমি আজ বিবাহিত, আর রূপা নামের অজানা মেয়েটি আমার বউ। আর আমার মায়ের ইচ্ছাতেই আমি চোখ মুখ বন্ধ করে কবুল করলাম, এবং তার ইচ্ছাতেই হানিমুনে এলাম কক্সবাজারে। আর এই ভৌতিক ঘটনার সূত্রপাত এই কক্সবাজারে। আমি আর রূপা কারোরই হোটেল পছন্দ না, তাই আমরা আমার এক পরিচিত বন্ধুর রেস্ট হাউসে উঠলাম। ঘটনা যেই দিনের সেদিন আমি মাত্র রুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে শাওয়ার নিচ্ছিলাম। এমন সময় কলিং বেলের আওয়াজ। আমি ব্রাশ মুখে দিয়েই দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম, কিন্তু যে বেচারা এসেছে সে এমনভাবে দাঁড়ানো যে আমি তাকে দেখতেই পারছি না। শেষে রাজ্যের সমস্ত বিরক্তি মুখে নিয়ে আমি দরজা খুলে দিলাম। আর খুলেই আমি অবাক হয়ে কিছুক্ষণ আগন্তুকের দিকে তাকিয়ে থাকলাম, কারণ যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে আর যেই হোক সভ্য কোনো মানুষ হতে পারে না। সারা শরীরে ময়লা, মুখে গোপ দাড়ির জঙ্গল, দেখার মাঝে দেখা যাচ্ছে জল জ্বলে দুটি চোখ। আর সেই চোখ দুটি দেখে চিনলাম সে আমার ছোটবেলার বন্ধু তহিদ। একসাথে আমরা স্কুলে পড়েছি, কলেজে বিড়ি কিনেছি, ইউনিভার্সিটিতে হলে থেকেছি, আরও কত কি। যেন এক সেকেন্ডেই পুরনো সে দিনগুলো আমার চোখের সামনে উঠে এলো। আর সাথে সাথে আমি জড়িয়ে ধরলাম তহিদকে। রূপার সাথে পরিচয়ের পালা শেষ করে তহিদকে নিয়ে গেলাম সেলুনে। সেখান থেকে চুল দাড়ির জঙ্গল কাটিয়ে বাসায় এনে গোসল করালাম। তারপর একসাথে দুজনে বসে দুপুরের খাবার খেলাম। এভাবে যে কখন দিন কেটে রাত নেমে এলো বুঝতেই পারলাম না। রাতে খাওয়া দাওয়া শেষ করে তহিদকে নিয়ে গেলাম একটা কাছের বারে। সেখানে পেক্স আর এক বিস্কিট গিলে বাসায় আসার পথে তহিদের দিকে তাকিয়ে কিছুটা বিমর্ষ দেখালো। কি হয়েছে তাকে জিজ্ঞেস করতেই সে একটা কাহিনী শোনালো। কাহিনীটা তহিদের ভাষায় বলি। তুই চাকরির জন্য ঢাকা চলে গেলে আমি খুব একা হয়ে যাই। আমি তখন চট্টগ্রামেই ছিলাম, একটা ব্যবসায় হাত দিয়েছিলাম, কিন্তু লস খেলাম। এর মাঝেই কারেন্ট চলে গেল। তখন আমি মোমবাতি জ্বালালাম, সাথে করে চার্জার আনিনি বলে নিজের কপাল নিজেই চাপড়ালাম।
তারপর আবার তহিদের কাছে এসে বসলাম। মোমবাতির আলোয় তহিদ আবার বলতে শুরু করলো, আমি যে ফার্মে জয়েন করেছিলাম সেখানে এক কলিগের সাথে আমার বেশ ভাব হয়ে গেল। ওর নাম জীবন। আমার সাথে সাথে সেও ভাবের পাগল। আমি ওকে সাধনা করতে বনে যেতে বলতেই সে এক পায়ে খাড়া। তারপর আমি আর জীবন মিলে গেলাম বান্দরবন। কিন্তু সেখানে মাত্র 2 দিন থেকেই আমি অসুস্থ হয়ে গেলাম। সময়টা বর্ষাকাল ছিল, তাই মশককুলের কামড়ের চোটে আমার ম্যালেরিয়া বেঁধে গেল। আমার জ্ঞান ছিল না 2 দিন। আমি জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করি একটা পাহাড়ি ঘরে। সেখানে আমার পাশে জীবনও পড়েছিল, আর আমাদের দুজনকেই সুস্থ করে তুলল দেবী নামের এক পাহাড়ি মেয়ে। তারপর আমরা প্রায় 1 মাস পর আবার ফিরে আসি জঙ্গলে। আমি মনোযোগের সাথে সাধনা করতে পারলেও জীবন কিছুটা অস্থির ছিল। পরে জানতে পারলাম দেবীর সাথে জীবনের মন দেয়া নেয়া হয়েছে। তখন খুব একটা খুশি হতে পারেনি, কারণ এটা জানার পর দিনই আমাদের পাহাড়িরা উঠিয়ে নিয়ে যায়। পাহাড়িরা খুব সহজ সরল, কিন্তু খেপে গেলে ওদের থামানো যায় না। আর তাই দেবীর সাথে ভালোবাসার দায়ে জীবনকে আর আমাকে মার খেতে হলো। আমি আর অমুক না হলে জীবন কিন্তু দেবীর উপর খেপে গেল, কারণ দেবীর আগে একটা স্বামী ছিল আর একটা মেয়েও আছে। জীবন ঠিক করলো সে প্রতিশোধ নেবে। তাই এর পরের পূর্ণিমায় পাহাড়ি গ্রামে যখন উৎসব চলছিল, তখন জীবন এক কোপে দেবীকে 2 ভাগ করে ফেলে। লাশের পাশেই বসেছিল জীবন। ওকে এইভাবে দেখে কারোর কিছু বুঝতে বাকি থাকে না। সবাই মিলে প্রথমে জীবনকে মিলিটারির কাছে দেয়, তারপর পুলিশে হস্তান্তর করে। তারপর বিচারে জীবনের ফাঁসি হয়। আমার একমাত্র বন্ধু হিসেবে জীবনের ফাঁসির সময় উপস্থিত থাকতে হয়। সেখানে দাঁড়িয়ে আমি জীবনের মৃত্যু দেখেছি। বুঝি না কেন মৃত্যুর অনেকগুলো উপায় থাকতেও বাংলাদেশে এখনো ফাঁসির মতো একটা মধ্যযুগীয় বিচার ব্যবস্থা রয়ে গেছে। দেখলাম নিজের চোখে সব। একজন জল্লাদ জীবনকে কালো কাপড় পরিয়ে দিল, হাত পিছনে নিয়ে দড়ি দিয়ে বাঁধল, পায়ে শক্ত করে বেঁধে ঠিক 12টা 1 মিনিটে ঝুলিয়ে দিল জীবনকে। আমার চোখের সামনে জীবনকে মরণের দিকে ঠেলে দিল ওরা। আমি কিছুই করতে পারিনি। চেয়ে চেয়ে দেখেছি। এর পরের দৃশ্য আরো ভয়াবহ। এক ডাক্তার রূপী জল্লাদ জীবনের লাশটাকে নামালো, তারপর হাত পায়ের সব রগ একে একে কেটে দিল। তারপর লাশ নিয়ে গেল পোস্টমর্টেম করতে। একটা বাচ্চা যেখানে দেখেই বলতে পারবে যে জীবন আর বেঁচে নেই, সেখানে ওর লাশ কেটে দেখার যে কি আছে সেটাই বুঝলাম না। সকালে যখন আমাকে লাশ হস্তান্তর করা হলো, তখন জীবনকে চেনা দায় আমি ওর লাশ নিয়ে গেলাম জীবনদের গ্রামে। ওর 3 কুলে কেউ ছিল না। আমি ওর গ্রামের এক দুধ সম্পর্কের ভাইকে লাশ বুঝিয়ে দিলাম। তারপর আমি আর গ্রামের কিছু লোক মিলে লাশ দাফন করলাম জানাজা করে। আসল ঘটনা শুরু এখান থেকে। আমি বাসায় ফিরে এলাম, কিন্তু শান্তিতে থাকতে পারলাম না। আমি সব সময় উপলব্ধি করি যেন কেউ কিছু আমাকে একটা বলতে চাইছে, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। এটা আমার মাও বুঝতে পারে না। তারপর আমার মা এক হুজুরকে ডাকেন। উনি এসে বলেন যে এক অতৃপ্ত আত্মা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। আমি বললাম যেন হুজুর যোগাযোগ করেন। পরদিন রাতে হুজুর আসর বসালেন। আসর বসানোর পর কিছু টুকটাক করতেই হুজুরের গলার স্বর কেমন যেন হয়ে গেল। হুজুর অন্য এক স্বরে বলল, সে যে হলো জীবনের আত্মা, সে মরে গিয়েও শান্তি পাচ্ছে না।
যেন আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করে ওর আত্মার শান্তি কামনা করা হয়। আমরা তাই করলাম। পরের দিন একটা ভাতিয়া দেবার ব্যবস্থা করলাম। আল্লাহর দরবারে সবাই মিলে মোনাজাত করলাম। এরপর থেকে আমরা আর কোনো সমস্যা উপলব্ধি করিনি। এত সবের পর আমি আর নতুন করে চাকরি করিনি, জঙ্গলেই চলে গেলাম। সেখানে হঠাৎ তোর কথা মনে হতে চলে এলাম। কথাগুলো বলেই কেমন যেন চুপচাপ হয়ে গেল তহিদ। আমিও আর কথা বাড়ালাম না। তহিদকে একটা রুমে ঘুমাতে দিলাম, নিজে গিয়ে শুলাম আমাদের রুমে। তারপর সকালে একটা বিকট চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে গেলাম, দেখলাম রূপা অজ্ঞান হয়ে পড়ে আছে তহিদের রুমের সামনে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকতেই নাকে একটা পচা গন্ধ বাড়ি মারল, যেন ঠিক মানুষের পচা গন্ধ। আমি রুমে গিয়ে যেটা দেখলাম সেটা বর্ণনা করতেই এখনো গা শিউরে উঠছে। দেখলাম তহিদের শরীরটা যেন একটা মৃত লাশ। আমি হাতটা নিয়ে পালস দেখতে গিয়েই থেমে গেলাম। হাতের আর পায়ের রক কাটা। তাড়াতাড়ি গলায় দেখলাম গলায় একটা কালো রশি টান। আমার তারপর আর না। আমার জ্ঞান ফেরে 2 দিন পর পুলিশ কাস্টাডিতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ আমি নাকি তহিদের লাশ ফাঁসি হওয়ার পর ওর গ্রামে নিয়ে যাবার বদলে চুরি করেছি। আমি কোনোভাবেই আদালতকে বোঝাতে পারলাম না যে আমি মাত্র 12 দিন আগে বিয়ে করেছি রূপাকে। আমার কোনো কথাই ওরা বিশ্বাস করছে না। আজ আদালতে মামলা উঠবে, আমাকে হাজির করা হচ্ছে। রূপা আছে বলেই শেষ ভরসা, না হলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। আমাকেও ঝুলতে হতো ফাঁসিতে, না হয় যাবজ্জীবন কারাদণ্ডে। তাই এখন কেউ জিজ্ঞেস করলে বলি আমি ভূত দেখেছি, একেবারে চোখের সামনে দেখেছি, একসাথে মদও খেয়েছি। বিশ্বাস না করলে জাতীয় কারাগারের 137 নম্বর সেলে এসে আমাকে দেখে যেতে পারেন। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি।